আজকে আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের অন্তর্গত শব্দ ও পদ অধ্যায়। শব্দ ও পদ অধ্যায় আমরা এর আগে নবম শ্রেণীর বিভিন্ন কবিতা, গল্প, প্রবন্ধ আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের শব্দ ও পদ অধ্যায়। তোমরা জানো যে আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে পঠন পাঠন চালাচ্ছি। তো এই সময় দাঁড়িয়ে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমাদের যে বোর্ড ওয়ার্কের দরকার ছিল, আমাদের যে সরাসরি একটা সংযোগ, একটা ইন্টারাকশনের দরকার ছিল, টেক্সটের ক্ষেত্রেও দরকার, তবে ব্যাকরণের ক্ষেত্রে আরও বেশি দরকার। তো সেখানে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আমরা সেই সমস্যাকে মেনে নিয়েই আমাদের পঠন পাঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। পঠন পাঠন থেমে থাকতে পারে না। তো আমাদের যেটা দরকার, এই অধ্যায়কে প্রাঞ্জলভাবে বোঝার জন্য, তা হচ্ছে তোমরা প্রথমেই খাতা এবং পেন নিয়ে বসো। খাতা পেন নিয়ে বসার পরে আমরা সংজ্ঞা, উদাহরণ সব বলবো, তোমরা লিখবে এবং আমরা বলার পরে সেটা তোমাদের সামনে ব্যাখ্যা করব, বোঝানোর চেষ্টা করব। তোমরা লেখার পরে সেটা বুঝবে। শুধুমাত্র শুনে বোঝার চেষ্টা করো না, লিখবে, লেখার পরে আমরা যা বলবো সেটা বোঝার চেষ্টা করো। আমরা পড়ব শব্দ ও পদ। প্রথমে আমরা শুরু করি শব্দ দিয়ে। শব্দ দিয়ে, এই যে আমি এখন তোমাদের সামনে শব্দ পড়াবো, বাইরে এখন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির একটা শব্দ আমি শুনতে পাচ্ছি। আবার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এখন এই বিদ্যুৎ চমকেরও কিন্তু বজ্রগম্ভীর শব্দ মাঝে মাঝেই আমি শুনতে পাচ্ছি। রাস্তা দিয়ে একটা মোটর সাইকেল চলে গেল সাইরেনের শব্দ বাজিয়ে। তাহলে শব্দ তো নানা প্রকারের। এই আমি তোমাদের কথা বলতে বলতে আবার একটি কাক ডেকে উঠল, কাকের ডাকার শব্দ। জল পড়ছে পাতার ওপরে, তারও একটি শব্দ শুনতে পাচ্ছি। শব্দ তো আসলে আওয়াজ। কিন্তু আমরা যখন বাংলা ব্যাকরণে শব্দের কথা বলবো, তখন কিন্তু আমরা সেই অর্থটিকে সীমায়িত করে ফেলব। অর্থাৎ সমস্ত আওয়াজকেই আমরা যে শব্দ বলবো তা নয়। আমরা শব্দ বলতে বুঝবো, যখন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে শব্দ বলবো, তখন শব্দ বলতে বুঝবো আমাদের বাকযন্ত্র। আমাদের বাকযন্ত্র অর্থাৎ বাক, অর্থাৎ কথা, আমাদের কথা বলার যে যন্ত্র, কথা বলার যে আমাদের উৎস, সেটা কি? আমাদের মুখ। এই মুখের মধ্যে আমাদের আছে
নাক, আমাদের আছে ঠোঁট, আমাদের আছে দাঁত, আমাদের আছে জিহ্বা, আমাদের আছে ওপরের তালু, আমাদের আছে গলা, গলায় আমাদের যে স্বরতন্ত্রীগুলো রয়েছে, এর সাহায্যে আমরা যে কথা বলি, তার জন্যই আমরা একেই বলি বাকযন্ত্র। এখন এই বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি, আমরা বাকযন্ত্রের সাহায্যে কি উচ্চারণ করি? আমরা বাকযন্ত্রের সাহায্যে এক বা একাধিক ধ্বনি উচ্চারণ করি, এক বা একাধিক ধ্বনি। আমরা মা যখন আমাদের বলে তুই কি আজ স্কুলে যাবি না, তাহলে মা দেখো, তাহলে অনেকগুলি ধ্বনির সাহায্যে, ধ্বনি সমষ্টির সাহায্যে সে তার কথা বলল, আমাদের সামনে জানতে চাইল অনেকগুলি ধ্বনির সাহায্যে। তুই অর্থাৎ ওখানে ত, হস্যৌ, হস্যই, তুই হলো। আজকে, আ, জ, ক, এ, আজকে। তা দেখো এইভাবে অনেকগুলি ধ্বনির সাহায্যে সে তার কথা বলল, আমার কাছে জানতে চাইলো আমি আজ স্কুলে যাব কি না। আমি বললাম না, না। তাহলে সেখানে আমি বললাম দুটি ধ্বনি ন আর আ মিলে বললাম না। তাহলে বাকযন্ত্রের সাহায্যে আমরা কি করলাম? এই ধ্বনির উচ্চারণ করলাম, ধ্বনির উচ্চারণ করলাম আমরা। শব্দ হচ্ছে তাই যা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ এক বা একাধিক ধ্বনি বা ধ্বনি সমষ্টি। শব্দ হলো তাই যা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় এক বা একাধিক ধ্বনির সমষ্টি। কিন্তু এই ধ্বনি বা ধ্বনি সমষ্টি তা হতে হবে অর্থপূর্ণ। অর্থপূর্ণ, অর্থহীন হলে তা কিন্তু বাকযন্ত্রের সাহায্যে যতই উচ্চারিত হোক, তা যতই ধ্বনি হোক আর ধ্বনি সমষ্টিই বা হোক, তা কিন্তু শব্দ নয়। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে এবং অর্থ থাকতে হবে তার। বুঝতে পারছ? ধরো আমরা যদি বলি এ, ও, কে, এগুলো দেখো সবই কিন্তু ধ্বনি আবার শব্দ। তার কারণ এ, এ মানে আমি কাউকে বোঝাচ্ছি হয়তো, ও, ও মানে আমি আমার ওই বন্ধুটিকে বোঝাচ্ছি হয়তো। তাহলে এ, ও, এগুলো দেখো ধ্বনি, আবার এগুলো কিন্তু শব্দ। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করছি আমরা, আবার এর একটি নির্দিষ্ট অর্থও আছে। বুঝতে পারছো? আর আমরা যদি বলি ইজন, ইজন, তাহলে ইজন, দেখো আমরা উচ্চারণ করলাম, কিন্তু এইটা ধ্বনি হলেও শব্দ নয়, অর্থপূর্ণ নয়। তো ইজন এর কি অর্থ আছে? তাহলে শব্দ কাকে বলে যদি তোমাদের বলা হয়, তোমরা কি লিখবে? লেখো, তোমরা সংজ্ঞাটি লেখো, লেখো শব্দ। আমি ধীরে ধীরে বলছি, তোমরা লিখবে।
বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত এক বা একাধিক, এক বা একাধিক অর্থপূর্ণ, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে, ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন 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 তোমরা শব্দ, ওই যে বললাম এ, ও, বাবা, মা, আদালত, স্কুল ইত্যাদি ইত্যাদি, এগুলো সব শব্দ। তার কারণ এগুলো বাকযন্ত্রের সাহায্যে আমরা উচ্চারণ করছি। একটি ধ্বনি অথবা অনেকগুলি ধ্বনির সমষ্টি, এবং এর অর্থ আছে, এর অর্থ আছে। এবার আমরা যে এই শব্দকে আমরা দুভাবে তার শ্রেণীবিভাগ করতে পারি। শব্দকে আমরা দুভাগে ভাগ করতে পারি, দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ, শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ, এবং আরেকটি হচ্ছে শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ। শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ এবং শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ। এইবার আমরা প্রথমে দেখব শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ। অর্থাৎ আমরা গঠনের দিক থেকে, গঠনগত দিক থেকে শব্দ কীভাবে গড়ে উঠছে এবং গঠনগত দিক থেকে এই যে শব্দ গড়ে উঠছে তা কি ভিন্ন ভিন্নভাবে গড়ে উঠছে সেটা আমরা দেখব। গঠনগত দিক থেকে শব্দকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করি। একটি হচ্ছে মৌলিক শব্দ এবং আরেকটি হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এখন মৌলিক শব্দ কোনগুলি? মৌলিক শব্দ অর্থাৎ তাই যে সকল শব্দকে আর বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না। তোমরা লেখো, মৌলিক শব্দ কাকে বলে? যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেই সব শব্দকে মৌলিক শব্দ বলে। সেই সব শব্দকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দ তাই কি? স্বয়ংসিদ্ধ শব্দ, আপনাতেই আপনি সিদ্ধ, তাকে আর ভাঙতে হচ্ছে না, সে নিজেই যেন নিজেকে তৈরি করেছে,
অপর কারোর সঙ্গে সে যুক্ত হয়নি, এর জন্য আমরা বলছি স্বয়ং সিদ্ধ। যেমন ধরো আমরা বলি নাক লাল, মা, ঘোড়া। দেখো এগুলো মৌলিক শব্দ, তার কারণ এগুলোকে তুমি ভাঙতে পারো না। হ্যাঁ, যদি ভাঙো, যদি তোমরা তর্কের খাতিরে ধরলাম তুমি ভাঙলে, ধরো নাক, তুমি ভাঙলে কি পাবে? না ক, অর্থহীন হয়ে পড়বে। যদি লা ল আলাদা আলাদা ভাঙো, অর্থহীন হয়ে পড়বে, তার কোনো অর্থ থাকবে না। তাহলে এই শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ, একে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। আর যদিও বা ভাঙো, তাহলে সেই যে ভগ্নাংশগুলো, ভাঙা যে অংশগুলো, সেই ভাঙা অংশগুলো অর্থহীন। তাই এইসব শব্দ হচ্ছে মৌলিক শব্দ। এবার আমরা দেখব হচ্ছে সাধিত শব্দ, দ্বিতীয় ভাগ, সেটা হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ কোনগুলো তোমরা আগে লেখো। একাধিক শব্দের সমাস হয়ে, একাধিক শব্দের সমাস হয়ে কিংবা ধাতু ও শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করে, একাধিক শব্দের সমাস হয়ে কিংবা ধাতু ও শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করে যে শব্দ তৈরি হয় তাকে বলা হয় সাধিত শব্দ। যেমন যেমন ধরো নীলিমা, জমিদার, রাজপুত্র, সিংহাসন। লিখেছ? দেখো, আমরা সাধিত শব্দ বলতে আমরা কি বলেছি? একাধিক একাধিক শব্দ মিলিত হয়ে, একাধিক শব্দ মিলিত হয়ে যখন শব্দ গঠন হয়। একাধিক শব্দ মানে এই যে আমরা বললাম সিংহাসন। দেখো এখানে আমরা সিংহাসনে আসলে আমরা সমাসের মধ্য দিয়ে এই শব্দটা গঠন করেছি। সিংহ চিহ্নিত আসন, সেটাই তো সিংহাসন। তাহলে সিংহাসনের মধ্যে দেখো এই তিনটি শব্দ মিলিত হয়েছে, মিলিত হয়ে সমাসবদ্ধ হয়ে, সমাসের দ্বারা মিলিত হয়ে তারা সিংহাসন শব্দটি গঠন করেছে। তাহলে অতগুলো শব্দ সমাসের মাধ্যমে মিলনে তারা একটি পদে পরিণত হয়েছে, একটি শব্দে পরিণত হয়েছে। একাধিক শব্দ, সিংহাসন, তাহলে তুমি যেমন মৌলিক শব্দকে ভাঙতে পারছিলে না, সিংহাসনকে তুমি ভাঙতে পারো, তাই তো? আবার তুমি যে বললে রাজপুত্র, তাহলে সেখানে কি রাজার পুত্র, এই দুটো শব্দ মিলিত হয়ে ওই সমাসের মাধ্যমে মিলিত হয়ে সমাসবদ্ধ হয়ে একটি শব্দ তৈরি করলো রাজপুত্র। তাহলে রাজপুত্র, সিংহাসন, একে তুমি ভাঙতে পারছো, বিশ্লেষণ করতে পারছো। মৌলিক শব্দ যেমন তুমি ভাঙতে পারছিলে না,
ভাঙলে তার কোনো অর্থ দাঁড়াচ্ছিল না। কিন্তু সিংহাসন তুমি যদি ভাঙো, সিংহ চিহ্নিত আসন, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে। সিংহ তার অর্থ আছে আলাদা, চিহ্নিত তার একটা অর্থ আছে, আসন তার একটি অর্থ আছে। যেমন রাজপুত্র, তাকে যদি ভাঙো তাহলে রাজার তার একটি অর্থ আছে, পুত্র তার একটি অর্থ আছে। আমরা কি বলেছি? একাধিক শব্দ মিলিত হতে পারে। আরেকটিও কিন্তু কথা বলেছি আমরা সাধিত শব্দের ক্ষেত্রে। সেটা আমরা কি বলেছি? আমরা বলেছি শব্দ বা ধাতুর পরে, শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যোগ করে যে শব্দ তৈরি হয়। এই যে আমরা বললাম জমিদার, তাহলে জমি একটি শব্দ, তারপরে আমরা দার প্রত্যয় যোগ করেছি, হয়ে গেল জমিদার। দেখো জমিদার শব্দকে তুমি ভাঙতেও পারছ, জমি আর দাঁড় পাবে। আবার নীলিমা বলেছি আমরা, তাহলে নীলিমাতে নীলযুক্ত ইমন, নীলযুক্ত ইমন, বুঝতে পারছ? তাহলে সেখানে কি হচ্ছে? নীল শব্দ, তারপরে ইমন প্রত্যয় যোগ হলো, নীলিমা পেলে। তাহলে নীলিমা শব্দকে তুমি ভাঙতে পারছ, সেখানে নীল শব্দ পাবে, ইমন প্রত্যয় পাবে। জমিদারকে ভাঙতে পারছ, জমি পাবে, তার পাবে। আবার এটা তো শব্দ হলো, আবার ধাতুর পরে হতে পারে। যেমন ধরো আমরা বলি দর্শন, তাহলে দৃশ যুক্ত অনট প্রত্যয় হলো দর্শন। তা দৃশটা কি ধাতু? বুঝতে পারছ? যদি বলি আমরা দায়িত্ব, তাহলে দেখো দাইন যুক্ত ত, দাইন দয়াকার অন্তস্থয় হস্যই দন্ত নয় হসন্ত, যুক্ত ত, তয় বয়, দায়িত্ব। এটিও একটি তাহলে সাধিত শব্দ, তার কারণ এটাকেও আমরা ভাঙতে পারবো। ভাঙলে আমরা কি পাবো? দাইন ধাতু, তার সঙ্গে ত প্রত্যয়, তয় বয়। তাহলে এগুলোকে আমরা বলবো সাধিত শব্দ। সাধিত শব্দ, তাহলে সাধিত শব্দ দেখো, সাধিত শব্দের সংজ্ঞার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সাধিত শব্দ কিন্তু দু প্রকার, তাই না? সাধিত শব্দ দু প্রকার, তার কারণ সাহিত্য শব্দ তৈরি হচ্ছে দুভাবে। একটা হচ্ছে প্রত্যয় যোগ হয়ে, প্রত্যয় যোগ হয়ে সাধিত শব্দ তৈরি হচ্ছে, এবং আরেকটি কি একাধিক শব্দ মিলিত হয়ে, একাধিক শব্দ মিলিত হয়ে। সাধিত শব্দ দু প্রকার পাচ্ছি। একটি হচ্ছে প্রত্যয়যুক্ত সাধিত শব্দ, প্রত্যয়যুক্ত সাধিত শব্দ। তাহলে তার যদি সংজ্ঞা বলে তোমরা কি লিখবে? যে সকল সাধিত শব্দ, যে সকল সাধিত শব্দ শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যোগে তৈরি হয়, যে সকল সাধিত শব্দ শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যোগে তৈরি হয়, তাকে বলা হয় প্রত্যয়যুক্ত সাধিত শব্দ। প্রত্যয়যুক্ত সাধিত শব্দ। তোমরা এর আগে উদাহরণ পেয়েছো, ওই যে জমিদার, নীলিমা, হ্যাঁ, দায়িত্ব, দর্শন, এগুলো হচ্ছে প্রত্যয়যুক্ত সাধিত শব্দ। আর আরেক শ্রেণীর সাধিত শব্দ কোনটি? যখন একাধিক শব্দ একত্রিত হয়ে, একাধিক শব্দ একত্রিত হয়ে সমাসবদ্ধ হয়ে একটি শব্দের রূপ লাভ করে,
একাধিক শব্দ একত্রিত হয়ে সমাসবদ্ধ হয়ে একটি শব্দের রূপ লাভ করে তাকে বলা হয় সমাসবদ্ধ সমাসবদ্ধ সাধিত শব্দ। সমাসবদ্ধ সাধিত শব্দ। ওই যে তোমরা পেলে রাজপুত্র, তোমরা পেলে সিংহাসন, আমরা বলি হচ্ছে বিনা পানি, বিনা পানিতে জার, বিনা পানি সাধিত শব্দ। অনেকগুলি শব্দ একত্রিত হয়ে একটিমাত্র শব্দের রূপ লাভ করলো। ঠিক আছে? তাহলে গঠনগত দিক থেকে শব্দ কীভাবে গড়ে উঠছে সেই দিক থেকে শব্দ দুই প্রকার। মৌলিক শব্দ, অর্থাৎ যে শব্দকে আমরা ভাঙতে পারি না, বিশ্লেষণ করতে পারি না, ভাঙলেও যে ভগ্নাংশগুলো পাই তার কোনো অর্থ দাঁড়ায় না, মৌলিক শব্দ। আর যে সকল শব্দকে আমরা ভাঙতে পারি, যে সকল শব্দ আসলে একাধিক শব্দ মিলিত হয়ে তৈরি হয় অথবা শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যোগে তৈরি হয়, যাদের আমরা বিশ্লেষণ করতে পারি, যাদের ভাঙলে আমরা হয় একাধিক শব্দ পাই, না হলে পাই শব্দ প্রত্যয় অথবা ধাতু প্রত্যয়, তাদের আমরা বলছি হচ্ছে সাধিত শব্দ। এইবার আমরা অর্থগত দিক থেকে আমরা বাংলা শব্দকে কটি ভাগে ভাগ করা হয় সেটা আমরা দেখব। অর্থগত দিক থেকে বাংলা শব্দকে আমরা তিনটে ভাগে ভাগ করি। বুঝতে পারছ? প্রথম হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ কোনগুলো? যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন দেখো, যেসব সাহিত্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ মানে অর্থাৎ এই সকল সাধিত শব্দ প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে। এখন প্রত্যয় দ্বারা গঠিত হয়ে তার যে অর্থ প্রথমে তৈরি হয়েছিল সেই অর্থ যদি বজায় থাকে, কোনো পরিবর্তন না হয়, যে সকল সাধিত শব্দ প্রত্যয় দ্বারা তৈরি হয়েছিল, গঠিত হয়েছিল, সেই অর্থ, সেই প্রত্যয় দ্বারা গঠনের পরে যে অর্থ তার দাঁড়িয়েছিল সেই অর্থই যদি বজায় থাকে, কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে সেই শব্দকে আমরা বলবো হচ্ছে যৌগিক শব্দ। বলে যৌগিক শব্দের সংজ্ঞা লিখতে বললে আমরা কি লিখব? যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে কোনো প্রভেদ নেই তাদের বলা হয় যৌগিক শব্দ। অর্থাৎ প্রত্যয় দ্বারা গঠিত কোনো শব্দ যদি নিজের মূল অর্থকে প্রকাশ করে তাকে বলবো আমরা যৌগিক শব্দ। যেমন ধরো পাঠক, পড়ুয়া। এই যে পাঠক, পড়ুয়া, পাঠক
মানে যে পাঠ করে। এই অর্থই হচ্ছে তার ব্যুৎপত্তিগত অর্থ, তার মূল অর্থ। প্রত্যয় যোগ করার পরে যে পাঠক শব্দটি তৈরি হলো, তার অর্থই ছিল হচ্ছে যে পাঠ করে। পড়ুয়া তার মানে যে পড়ে। বুঝতে পারছো? এখন আমরা পাঠক পড়ুয়া বলতে তাই বুঝি। এই শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। অর্থাৎ গঠনের সময়ের অর্থ এখনো বজায় রয়েছে। আমরা যে বলি জলজ, অর্থাৎ জলে যা জন্মায় তাই জলজ। এখনো জলজ শব্দের আসলে তাই অর্থ। এগুলোকে আমরা বলি কি? যৌগিক শব্দ। বুঝতে পারছ? এবার আমরা শব্দের অর্থগত শ্রেণীবিভাগের অপর একটি শ্রেণী নিয়ে আলোচনা শুরু করতে পারি, যাকে বলা হয় যোগরূঢ় শব্দ। যাকে বলা হয় যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ কোনগুলো? তোমরা আগে সংজ্ঞাটা লেখো। প্রত্যয় দ্বারা গঠিত কোনো শব্দ, প্রত্যয় দ্বারা গঠিত কোনো শব্দ যদি বিভিন্ন অর্থের মধ্যে, প্রত্যয় দ্বারা গঠিত কোনো শব্দ যদি বিভিন্ন অর্থের মধ্যে একটি বিশেষ অর্থকে প্রকাশ করে, একটি বিশেষ অর্থকে প্রকাশ করে, তবে তাকে যোগরূঢ় শব্দ বলে। তবে তাকে যোগরূঢ় শব্দ বলে। দেখো এখানে কি বলা হলো? এখানে বলা হলো, যেমন আমরা যৌগিক শব্দ দেখেছিলাম, প্রত্যয় দ্বারা গঠিত শব্দ তার যা গঠনগত অর্থ, অর্থাৎ গঠনের পরে তার যে অর্থ, সেই অর্থকেই প্রকাশ করে। কিন্তু যোগরূঢ় শব্দের ক্ষেত্রে আমরা কি বললাম? যে প্রত্যয় দ্বারা গঠন করার পরে সেই শব্দের একাধিক অর্থ বর্তমান। সেই শব্দকে আমরা একাধিক অর্থে ব্যবহার করতে পারি, কিন্তু সেই একাধিক অর্থের মধ্যে একটি অর্থই কিন্তু প্রধান হয়ে ওঠে। অন্য অর্থগুলো তখন গৌণ হয়ে যায়। বুঝতে পেরেছ? অর্থাৎ প্রত্যয় দ্বারা গঠনের পরে বিভিন্ন অর্থের মধ্যে একটি মাত্র অর্থ, তা একাধিক জিনিসকে কিন্তু বোঝাতে পারত, কিন্তু তা না বুঝিয়ে মানে এখন প্রচলিত অর্থে শুধুমাত্র একটিকেই বোঝায়। দেখো আমরা একটা উদাহরণ দিলে তোমরা আরও ভালো করে বুঝবে। তোমরা লেখো খাতায় পঙ্কজ, তোমরা লেখো খাতায় জলদ। এখন দেখো পঙ্কজ বলতে কি বোঝে? পাকে বা পঙ্কে যা জন্মায়। পঙ্কজ তো তাই, পঙ্ক বা পাকে যা জন্মায়, এটাই হচ্ছে তার ব্যুৎপত্তিগত অর্থ। কিন্তু দেখো পাকে তো অনেক কিছুই জন্মায়, অনেক কিছুই জন্মায় পাকে, কিন্তু তার মধ্যে একটিকেই কিন্তু আমরা পঙ্কজ বলতে এখন বুঝি। সেটা কি? পদ্ম। পাকে পদ্মও জন্মায়, কিন্তু আরও অনেক কিছু জন্মায়, কিন্তু পঙ্কজ বলতে আমরা কি বুঝলাম? অনেক কিছুর মধ্যে একটিকেই কিন্তু আমরা প্রচলিত অর্থে ব্যবহার করা শুরু করলাম, সেটা হচ্ছে পদ্ম। ধরো জলদ। জলদ মানে কি? তার ব্যুৎপত্তিগত অর্থ কি? যা আমাদের জল দেয়, তাই তো জলদ। কিন্তু দেখো এখন আমরা জলদ বলতে কি বুঝি? জলদ বলতে শুধুমাত্র মেঘকে আমরা বুঝি। মেঘ, তাই হচ্ছে জলদ। ধরো তুরঙ্গম। এই তুরঙ্গম এই শব্দটার
ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যা তাড়াতাড়ি যায়, তাই হচ্ছে তুরঙ্গম। কিন্তু দেখো, এখন কিন্তু তুরঙ্গম বলতে শুধুমাত্র আমরা বুঝি ঘোড়াকে, শুধুমাত্র ঘোড়াকে বুঝি। তাড়াতাড়ি তো অনেক কিছুই যায়, অনেক প্রাণী, অনেক পশু তারা তো দ্রুত বেগে ছোটে, ঘোড়াও ছোটে, কিন্তু আমরা তুরঙ্গম বলতে সব বাদ দিয়ে আমরা শুধু ঘোড়াকেই বোঝালাম। এইটি হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ আমরা কি বললাম, যে অনেকগুলি অর্থের মধ্যে একটি মাত্র অর্থ প্রাধান্য পায়, তাই হচ্ছে যোগরূঢ় শব্দ। এবার আমাদের তৃতীয় ভাগ, রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ, এই রূঢ় বানান কিন্তু হচ্ছে রয় দীর্ঘ ঢয় শূন্য র, রয় দীর্ঘ ঢয় শূন্য র, রয় দীর্ঘ ঢয় শূন্য রয় হস্যইকার। রূঢ় বা রূঢ়ি শব্দ। এই রূঢ় বা রূঢ়ি শব্দ কি? প্রথমে তোমরা সংজ্ঞা লেখো। প্রত্যয় দ্বারা গঠিত কোনো সাধিত শব্দ, প্রত্যয় দ্বারা গঠিত কোনো সাধিত শব্দ যদি নিজের মূল অর্থকে প্রকাশ না করে, প্রত্যয় দ্বারা গঠিত কোনো সাধিত শব্দ যদি নিজের মূল অর্থকে প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে, তাকে বলে রূঢ় বা রূঢ়ি শব্দ। তাকে বলে রূঢ় বা রূঢ়ি শব্দ। দেখো, আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি। দেখো, সন্দেশ, তোমরা খাতায় লেখো, তোমরা খাতায় লেখো মহাজন। তোমরা খাতায় লেখো হরিণ। তোমরা খাতায় লেখো প্রবীণ। ঠিক আছে, প্রথম শব্দটি আমরা কি বললাম? সন্দেশ। দেখো, সন্দেশ এর ব্যুৎপত্তিগত, এর যে মূল অর্থ সেটা কি ছিল? সন্দেশ মানে হচ্ছে সংবাদ, সংবাদ। কিন্তু এখন আমরা সন্দেশ শব্দকে কোন অর্থে ব্যবহার করি? সন্দেশ হচ্ছে এক বিশেষ রকমের মিষ্টি, তাই না? দেখো, মহাজন। মহাজন মানে কি? যিনি মহৎ ব্যক্তি, মহান যে ব্যক্তি, তিনিই তো আসলে মহাজন। এটাই তার ব্যুৎপত্তিগত অর্থ ছিল। কিন্তু এখন আমরা মহাজন বলতে বুঝি যারা ওই ঋণদাতা, সুদে টাকা খাটায়, তারা যেন মহাজন। আচ্ছা দেখো, ওই যে আমরা বললাম হরিণ, হরিণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? সেটা হচ্ছে যে হরণ করে। কিন্তু এখন আমরা হরিণ বলতে কি বুঝি? এক বিশেষ আমাদের যে পশু, মৃগ যাকে আমরা বলি। দেখো, ব্যুৎপত্তিগত অর্থ থেকে সমস্ত কত পার্থক্য। এই যে বললাম প্রবীণ, দেখো প্রবীণ শব্দ, এর আবার ব্যুৎপত্তিগত অর্থ ছিল যে বীণা বাজানোয় দক্ষ, বীণা বাজানোয় যার পারদর্শিতা আছে, পটুত্ব আছে। কিন্তু এখন প্রবীণ মানে আমরা কি বলি? প্রবীণ ব্যক্তি, তার মানে বয়স্ক ব্যক্তি, তাই না? তাহলে দেখো, এই শব্দগুলো, এই সাধিত শব্দগুলো, দেখো অর্থগত দিক থেকে তার যে ব্যুৎপত্তিগত অর্থ, তার যে মূল অর্থ, সেই মূল অর্থ থেকে বর্তমানে যে প্রচলিত অর্থ, যে অর্থে আমরা বর্তমানে শব্দগুলো ব্যবহার করি, কত বিস্তর পার্থক্য।
এগুলোকে আমরা বলবো হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। যে সকল শব্দ তার মূল অর্থ প্রকাশ না করে একটি ভিন্ন অর্থ, পৃথক অর্থ প্রকাশ করে বর্তমানে, তাকে আমরা বলি হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। দেখো তাহলে শব্দের যে অর্থগত শ্রেণী বিভাগ, সেখানে আমরা দেখলাম তাহলে তিনটে ভাগ। একটা হচ্ছে যৌগিক শব্দ, অর্থাৎ তার যে প্রত্যয় দ্বারা গঠিত যে সাধিত শব্দ, তার যে মূল অর্থ, তার যে ব্যুৎপত্তিগত অর্থ, তার যে গঠনগত অর্থ, মানে গঠনের পরে তার যে অর্থ দাঁড়িয়েছিল সেই অর্থই এখনও প্রকাশ করে, সেই অর্থেই এখনও আমরা ব্যবহার করি, সেগুলো যৌগিক শব্দ। আর যোগরূঢ় শব্দ কি? যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ছিল অনেকগুলি, কিন্তু আমরা বর্তমানে শুধুমাত্র একটি অর্থেই তাকে ব্যবহার করি। আর রূঢ় বা রূঢ়ি শব্দ কোনগুলি? যার ব্যুৎপত্তিগত বা যার মূল অর্থ তাকে বাদ দিয়ে বর্তমানে আমরা একটি পৃথক অর্থে তাকে ব্যবহার করি, তাকে আমরা বলি হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। শব্দের এই গঠনগত এবং অর্থগত শ্রেণীবিভাগ আমরা জানলাম। আজকে আমরা আলোচনা শেষ করব বিভক্তির আলোচনা দিয়ে। তার কারণ এর পরের দিন আমরা আলোচনা করব পদ। আর পদ মানে আমরা জানি, পদ হচ্ছে এই শব্দই যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহার হবে, তখনই আমরা সেই শব্দকে বলবো হচ্ছে পদ। শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হবে, ব্যবহার করা হবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে পদ। তাই বিভক্তি আমাদের জানতে হবে। বিভক্তি কাকে বলে? বিভক্তি, দেখো বিভক্তি এই শব্দটা তোমরা যদি অভিধান আমাদের যে ডিকশনারি, তাতে যদি তোমরা খোঁজো, তা দেখবে বিভক্তি শব্দের তুমি অভিধানগত অর্থ পাবে হচ্ছে বিভাগ, বন্টন বা বিভাজন। এই অভিধানগত অর্থ তোমরা খুঁজে পাবে সেখানে। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বিভক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা বিভক্তি কাকে বলবো সেই নিয়ে এখন আমাদের আলোচনা। বিভক্তি আমরা কাকে বলবো? বিভক্তি হচ্ছে সেগুলোই যা শব্দকে বাক্যে ব্যবহারের পদে রূপান্তরিত করে। শব্দকে বাক্যে ব্যবহারের পদে রূপান্তরিত করে, সেগুলোই বিভক্তি। অর্থাৎ শব্দের সঙ্গে আমরা যা যোগ করে তাকে পদে পরিণত করি, তাকেই আমরা বলি হচ্ছে বিভক্তি। আমাদের যদি বিভক্তির সংজ্ঞা দেয়, তাহলে আমরা গুছিয়ে কিভাবে লিখব বিভক্তির সংজ্ঞা? আমরা এভাবে লিখতে পারি, যে সকল চিহ্ন, এখন এই চিহ্নকে আমরা এভাবেও বলতে পারি, যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, তোমরা দুভাবেই লিখতে পারো। যে সকল চিহ্ন বা অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, তাকে বলে বিভক্তি। যে সকল চিহ্ন বা অর্থহীন বর্ণ
বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে, শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে, তাকে বলে বিভক্তি। দেখো, এই সংজ্ঞার মধ্য দিয়ে আমরা বিভক্তির একটি কাজ পেলাম, যেটা প্রধান কাজ। সেটা কি? বিভক্তি শব্দের পরে যুক্ত হয়, ধাতুর পরে যুক্ত হয়, যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। এটাই তার প্রধান কাজ। এখন বিভক্তির আরও কাজ রয়েছে। প্রথমে আমরা একটা উদাহরণের সাহায্যে আগে বিভক্তির এই প্রধান কাজটিকে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা এই প্রধান কাজটি বুঝি, তারপরে আমরা বিভক্তির শ্রেণীভেদ এবং বিভক্তির অপর কাজ বোঝার চেষ্টা করব। ধরো, আমরা যদি বলি ক্ষুধায় তিনি কাতর হচ্ছেন, ক্ষুধায় তিনি কাতর হচ্ছেন। এখানে দেখো, মূল শব্দটা হচ্ছে ক্ষুধা, ক্ষুধা। তার সঙ্গে আমরা অন্তস্থ এই বর্ণটি যোগ করলাম। এখন এই অন্তস্থ বর্ণ, এটা হচ্ছে অর্থহীন, এর কোনো অর্থ নেই। কিন্তু এই অর্থহীন বর্ণ বা যাকে আমরা বলছি চিহ্ন, সে ক্ষুধা শব্দের সঙ্গে যুক্ত হয়ে ক্ষুধায় এই পদ তৈরি হলো, তৈরি করতে সাহায্য করলো। তাহলে এখানে অন্তস্থ কি? অন্তস্থ হচ্ছে বিভক্তি। বুঝতে পারছো? এখন এই অন্তস্থ কি হয়েছে? এই অন্তস্থ দেখো শব্দের সঙ্গে যুক্ত হয়েছে ক্ষুধায়, অর্থাৎ ক্ষুধা এটি একটি শব্দ। আমি যদি বলি আমি বই পড়ি, আমি বই পড়ি, তাহলে দেখো এখানে যে পড়ি, এটা তো ক্রিয়াপদ। তাহলে এখানে পর, পর ধাতু, তার সঙ্গে ই, পড়ি, পড়ি, ই, এই তোমার বর্ণ যোগ হয়ে অর্থহীন বর্ণ বা চিহ্ন যোগ হয়ে তাহলে তাকে ক্রিয়াপদে পরিণত করলো। এইটিও কিন্তু একটি বিভক্তি। তাহলে দেখো, বিভক্তি কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাই বিভক্তির দুটো ভাগ। একটি বিভক্তি কি হয়? শব্দের পরে যুক্ত হয়। আর আরেক ধরনের বিভক্তি আছে যা আসলে ধাতুর পরে যোগ হয়। তার ফলে আমরা বিভক্তিকে দুভাগে ভাগ করি। একটি হচ্ছে শব্দ বিভক্তি এবং আরেকটি হচ্ছে ধাতু বিভক্তি। বুঝতে পারছো? এখন আমাদের প্রথম আলোচনার বিষয় হবে শব্দ বিভক্তি। ঠিক আছে? প্রথমে তোমরা সংজ্ঞাটা লিখে নাও। শব্দ বিভক্তি, শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে বিভক্তি, শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে, তাকে বলা হয় শব্দ বিভক্তি। শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে, তাকে বলা হয় শব্দ বিভক্তি। যেমন ধরো, মাটিতে ফসল ফলে, তাহলে মাটিতে, মাটি যুক্ত তে। বুঝতে পারছো?
মাটিতে ফসল ফলে, তাহলে মাটির সঙ্গে তে বিভক্তি যোগ হলো। আবার থালায় ভাত খাই, তাহলে থালা তার সঙ্গে অন্তস্থ বিভক্তি যোগ হলো, থালায়। বাঘে ছাগল শিকার করলো, তাহলে বাঘ তার সঙ্গে এ বিভক্তি যোগ হলো, বাঘে পদ তৈরি হলো। তাহলে বাংলায় এই শব্দ বিভক্তি, এই এ, অন্তস্থ, কে, রে, এই বর্ণ বা বর্ণ সমষ্টি বা চিহ্ন, এগুলো হচ্ছে শব্দ বিভক্তি। এই শব্দ বিভক্তি কী হয়? শব্দের পরে যুক্ত হয় এবং শব্দকে পদে পরিণত করে। এই শব্দ বিভক্তিগুলো তার অন্য একটি কাজ হচ্ছে সে কারক সম্পর্ককে প্রকাশ করে, সে কারক সম্পর্ককে আমাদের সামনে হাজির করে, আমাদের বুঝতে সাহায্য করে। যেমন ওই যে আমরা বললাম থালায় ভাত খাই, তাহলে ওই যে অন্তস্থ, থালার সঙ্গে যে অন্তস্থ বিভক্তি, তা কিন্তু আমাদের বুঝতে সাহায্য করলো। থালায় ভাত খাই, অর্থাৎ এখানে থালায় এই পদটি আসলে এই বাক্যে অধিকরণ কারকের সম্পর্ক নির্দেশ করছে, অধিকরণ কারককে বোঝাচ্ছে। অর্থাৎ এই ভাত খাওয়ার কাজটি কোথায় সম্পন্ন হচ্ছে? না, থালায়। এখন এই অন্তস্থ বিভক্তির সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারলাম এই থালায় এই পদটি আসলে অধিকরণ কারক। আবার বাঘে ছাগল খায়, এখন এই যে এই বিভক্তিটি, ওই বাঘে এই পদটি আসলে এখানে যে কর্তৃকারকের সম্পর্ক প্রকাশ করছে, তা কিন্তু আমাদের বুঝতে সাহায্য করলো। তবে শব্দ বিভক্তি আসলে শব্দকে পদে পরিণত করে এবং তার কারক সম্পর্ককে বুঝতে সাহায্য করে। আরেকটি বিভক্তির আমরা ভাগ দেখেছি, অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি বা চিহ্ন যেমন শব্দের পরে যুক্ত হয়, তেমনি আমরা বলেছি ধাতুর পরে যুক্ত হয়। তাই বিভক্তির আমাদের দ্বিতীয় ভাগটি হচ্ছে ধাতু বিভক্তি। ঠিক আছে, ধাতু বিভক্তি কাকে বলে সেটা এবার আমরা দেখব। ধাতু বিভক্তি কোনগুলি? যে সকল ওই চিহ্ন বা বর্ণ সমষ্টি কাল এবং পুরুষ অনুসারে, এটা কিন্তু মাথায় রাখবে, যে সকল চিহ্ন বা অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি কাল এবং পুরুষ অনুসারে ধাতুর উত্তরে যুক্ত হয়ে, ধাতুর উত্তরে মানে ধাতুর পরে যুক্ত হয়ে, ধাতুর পরে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। ধাতুর উত্তরে যুক্ত হয়ে, ধাতুর পরে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে, তাকে বলা হয় ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। তাকে বলা হয় ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়া বিভক্তির কাজ কি? ক্রিয়াকে বাক্যে পদ হিসেবে ব্যবহারের যোগ্যতা দান করা বা যোগ্য করে তোলা, ক্রিয়াকে বাক্যে ব্যবহারের যোগ্য করে তোলা, অর্থাৎ ক্রিয়াকে ক্রিয়াপদে পরিণত করা, ক্রিয়া শব্দকে ক্রিয়াপদে পরিণত করা। ধাতুর উত্তরে এই সকল বিভক্তি যোগ হয়। আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরো আমি বলি, তাহলে এখানে কোনটি ক্রিয়াপদ? দেখো বলি, আমি বলি।
আমরা কি বলেছি, এক হচ্ছে এই যে বিভক্তিগুলো যোগ হয়, ক্রিয়া বিভক্তিগুলি কিসের ভিত্তিতে যোগ হয়? কাল এবং পুরুষ অনুসারে। এখানে দেখো আমি বলি, আমিটা কি? আমি, আমরা, আমাদের, এটা হচ্ছে উত্তম পুরুষ। উত্তম পুরুষ, তার ফলে ক্রিয়াপদটা হলো হচ্ছে বলি। আর যদি মধ্যম পুরুষ হতো তাহলে কি হতো? তুমি বলো। আর যদি প্রথম পুরুষ হতো তাহলে কি হতো? সে বলে। বুঝতে পারছো? তাহলে আমি বলি যেহেতু উত্তম পুরুষ, তাই এখানে বল ধাতুর সঙ্গে ই ক্রিয়া বিভক্তি যোগ হলো। তুমি বলো, তখন তাহলে দেখো বল ধাতুর উত্তরে, বল ধাতুর পরে তাহলে ও ক্রিয়া বিভক্তি যোগ হতো। সে বলে, তাহলে কি হতো? বল ধাতুর শেষে তাহলে এ বিভক্তি যোগ হতো। তাহলে ক্রিয়া বিভক্তি যোগ হয় কি? পুরুষ অনুসারে। আর কি বলেছিলাম? ক্রিয়া বিভক্তি যোগ হয় কাল অনুসারে। কাল, ধরো আমি বলতাম, আমি বলতাম, অর্থাৎ তাহলে তো হচ্ছে ওই, দেখো বলতাম তাহলে কি? ওই নিত্যবৃত্ত অতীত। আমি অঙ্ক করতাম, আমি নদী তীরে ঘুরে বেড়াতাম। বুঝতে পারছো? মানে অতীতকালে যে কাজটি আমার নিত্য প্রতিদিনের অভ্যাসের বিষয় ছিল, তাহলে হয়তো কি এই ক্রিয়াপদের মধ্য দিয়ে কী হতো বোঝাচ্ছে? অর্থাৎ অতীতকালের কোনো বিষয়কে বোঝাচ্ছে। হলো কি? এক হচ্ছে আমি, অর্থাৎ উত্তম পুরুষ। তাহলে বিভক্তি কি হলো? বল ধাতু, তার সঙ্গে ইত। ইত অর্থাৎ হচ্ছে অতীতকালের, অতীতকালের তোমার সময়কে বোঝানোর জন্য এটা হচ্ছে কাল প্রত্যয়, অতীতের কাল প্রত্যয়। তাহলে বল, ব লয় হসন্ত যুক্ত ইত হস্যই তয় হসন্ত, বলটা হচ্ছে ধাতু, আর ইত হস্যই তয় হসন্ত ইত, ইতটা হচ্ছে কাল প্রত্যয়, তার মানে অতীতকালকে বোঝানোর জন্য ইতটা ব্যবহার হচ্ছে। আর আম যুক্ত আম, তাহলে বলিতাম, এই আমটাই হচ্ছে তোমার ক্রিয়া বিভক্তি। আমটাই হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে বলিতাম এটা হচ্ছে ক্রিয়াপদের দীর্ঘরূপ, এটাকে আমরা সংক্ষিপ্ত রূপে কি বললেই আমি বলতাম। আবার আমি যেমন বলতাম, এটা যেমন উত্তম পুরুষে হলো, যখন আমরা মধ্যম পুরুষে করব, আমি অঙ্ক করতাম, আর মধ্যম পুরুষে কী হবে? তুমি অঙ্ক করতে। তখন তাহলে কি হলো? দেখো কর ধাতু যুক্ত ইত যুক্ত এ, এটা হচ্ছে কি? ক্রিয়া বিভক্তি। বুঝতে পারছো? আবার যদি এটা প্রথম পুরুষ হতো তাহলে কি হয়ে যেত? সে অঙ্ক করত, অঙ্ক করত। তাহলে তখন দেখো কর, কর তার সঙ্গে যোগ হচ্ছে তোমার কালবাচক প্রত্যয় ইত, তার সঙ্গে যোগ হচ্ছে অ, তাহলে সে অঙ্ক করত, অঙ্ক করত। এখানে অ, তাহলে হয়ে গেল কি? ক্রিয়া বিভক্তি। তাহলে দেখো, তাহলে কাল অনুযায়ী এবং পুরুষ অনুযায়ী ক্রিয়া বিভক্তি সে কিন্তু পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে আমাদের আজকে এখানেই আমরা শেষ করলাম। আমরা আজকে জানলাম শব্দ ও বিভক্তি। আমরা শব্দের শ্রেণীবিভাগ
দেখেছি গঠনগত শ্রেণীবিভাগ, তার অর্থগত শ্রেণীবিভাগ, আর আমরা দেখলাম বিভক্তি। বিভক্তি কাকে বলে, বিভক্তির কাজ কি, এবং বিভক্তিরও শ্রেণীবিভাগ, শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। বুঝতে পারছ? সামনের দিন আমরা আলোচনা করব পদ, এবং এভাবে আমাদের আলোচনা এগোতে থাকবে, কারণ আমাদের পদের মধ্যে পদের যে নানা শ্রেণীবিভাগ, নামপদ এবং ক্রিয়াপদ, এবং নামপদের যে শ্রেণীবিভাগ, সেই প্রত্যেকটি পদ অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এই নামপদগুলি এবং ক্রিয়াপদ, এর প্রত্যেকটি ভাগ আমাদের আলাদা আলাদা করে জানতে হবে। আমরা এর পরের আলোচনায় একে একে সেই পদ এবং পদের শ্রেণীবিভাগকে উপস্থিত করব।